বিশ্বই যেন তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ঢুকে গেছে। ফিলিস্তিন স্বাধীন করার জন্য মুসলিম বিশ্ব একজোট হয়ে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছে। আবার মার্কিন শক্তি ধ্বংস করতে না সে ইউক্রেনে হামলা চালিয়ে দখলে নিচ্ছে। ভারত থেকে জম্মু কাশ্মীরকে মুসলিম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে একের পর এক পরমাণু হামলার হুমকি দিচ্ছে। সব মিলিয়ে বিশ্ব টালমাটাল অবস্থার মধ্যে আমাদের হাতে এসেছে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি হামাসের। শতাব্দীর সবথেকে ভয়াবহ তাণ্ডব চালিয়ে অবশেষে দুর্বল হল ঘূর্ণিঝড় মেলিসা। ইসরায়েলে 2 লাখ ইহুদির বিক্ষোভ। দেশে এখন গণভোটের পরিস্থিতি নেই হুম্মাম কাজের। পদত্যাগ ইসরায়েলি শীর্ষ সেনাবাহিনীর কর্মকর্তার। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি হামাসের। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে, আর এই অবস্থায় তারা নীরব থাকবে না। একই সঙ্গে চলমান এই আগ্রাসনের জন্য দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সশস্ত্র সংগঠনটি। সংবাদমাধ্যম আল মায়াদিন বলছে, হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরায়েলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দিতে দেবে না। সংগঠনটি সতর্ক করে দিয়েছে, সাম্প্রতিক হামলাগুলো গাজা যুদ্ধবিরতি চুক্তির মারাত্মক লঙ্ঘন। বুধবার এক সরকারি বিবৃতিতে হামাস জানায়, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসন স্পষ্টভাবে প্রমাণ করে যে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে শার্ম আল শেখে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে ভেঙে দিতে চায়। হামাস দখলদার বাহিনীকে এই বিপজ্জনক পরিস্থিতি ও এর পরিণতির জন্য সম্পূর্ণভাবে দায়ী করে সতর্ক করে বলেছে, ইসরায়েলের অব্যাহত আগ্রাসন দুর্বল যুদ্ধবিরতি চুক্তিটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সংগঠনটি জানিয়েছে, গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো ঐক্যবদ্ধ এবং চুক্তির শর্তাবলীর প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ, তবে ইসরায়েলকে সামরিক শক্তির মাধ্যমে স্থিতাবস্থা পরিবর্তনের সুযোগ দেওয়া হবে না। গাজার উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র সংগঠনটি সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতে প্রতিরোধ বাহিনী প্রস্তুত। হামাস আরও জানিয়েছে, রাফা অঞ্চলে গুলিবর্ষণের ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তারা যুদ্ধবিরতির প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দখলদার ইসরায়েলকে অভিযুক্ত করে বলেছে, তারা আগ্রাসন চালিয়ে যাওয়ার জন্য অজুহাত তৈরি করছে। গোষ্ঠীটি গাজায় বেসামরিক এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলা চালানোকে যুদ্ধবিরতি চুক্তি স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে এবং সতর্ক করেছে যে সব কার্যক্রম নিয়ন্ত্রণহীন পরিস্থিতির জন্ম দিতে পারে। হামাস কঠোর ভাষায় যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করে জানিয়েছে, ওয়াশিংটন দখলদার ইসরায়েলের রক্তপাতের অংশীদার হয়ে উঠেছে। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নীরবতা ও সহায়তা ইসরায়েলকে গাজায় হামলা চালিয়ে যেতে উৎসাহিত করছে। হামাসের সতর্কবার্তা এমন সময় আসলো যখন দখলদার ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে অন্তত 100 ফিলিস্তিনিকে হত্যা করেছে। শতাব্দীর সবথেকে ভয়াবহ তাণ্ডব চালিয়ে অবশেষে দুর্বল হল ঘূর্ণিঝড় মেলিসা। ক্যারিবীয় অঞ্চলে শতাব্দীর ভয়াবহ তাণ্ডব চালানোর পর ঝড় মেলিসা এখন দুর্বল হয়ে পড়েছে। শক্তিশালী এই ঝড়ে জামাইকা, কিউবা ও হাইফিতে কমপক্ষে 50 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিষয়ক সংস্থা অ্যাকুয়েদার। মেলিসার সর্বোচ্চ বেগ ঘণ্টায় 250 কিলোমিটারেরও বেশি ছিল, যা আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা অ্যাকুয়েদার। বিশ্ব আবহাওয়া সংস্থার WMOর ঝড় বিষয়ক বিশেষজ্ঞ অ্যান ক্লেয়ার ফন্টান বলেন, জামাইকার জন্য এটি শতাব্দীর ঝড়। এত শক্তিশালী আঘাত দেশটি আগে কখনো দেখেনি। গত 28 অক্টোবরে ক্যাটাগরি 5 মাত্রার ঘূর্ণিঝড় হিসাবে জামাইকার দক্ষিণ উপকূলে আঘাত হানে মেলিসা। এটি 1988 সালের পর দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়। এতে বাড়িঘর, সড়ক ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। শুক্রবার 31 অক্টোবর অ্যাকুয়েদার জানায়, শুধু পশ্চিম ক্যারিবীয় অঞ্চলেই ক্ষতির পরিমাণ $48 থেকে $52 বিলিয়ন। জামাইকার সরকারি হিসাব অনুযায়ী 19 জন নিহত হয়েছেন। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন 4,60,000-এরও বেশি মানুষ। হাইতিতে 31 জন নিহত ও 20 জন নিখোঁজ। এর মধ্যে শুধু দক্ষিণাঞ্চলের পেটিগুয়ে এলাকায় একটি নদী উপচে পড়ে 23 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 10 শিশু। সর্বশেষ ঝড়টি 120 মাইল প্রতি ঘণ্টা বেগে বাতাস এবং প্রবল বৃষ্টিপাত চালিয়ে যেতে থাকত। কিউবায় ঝড়টি ক্যাটাগরি 3 মাত্রায় দুর্বল হয়ে আঘাত হানে। সেখানে বড় কোনো প্রাণহানি না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও গণ উচ্ছেদ হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচির ক্যারিবীয় পরিচালক ব্রায়ান ব্রোগার্ড ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর বলেন, মাঠের অবস্থা একেবারেই বিপর্যস্ত ও ভয়াবহ। ক্ষয়ক্ষতি ও মানবিক বিপর্যয়। জামাইকার প্রায় 77% এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। জনপ্রিয় পর্যটন নগরী মন্টেগো বেতে পাড়ির উচ্চতা কোমর সমান পর্যন্ত উঠে যায়। আবহাওয়া সংস্থা অ্যাকুয়েদারের হিসাব অনুযায়ী মেলিসা প্রায় $22 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রতিবেশী হাইতিতে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে, মূলত বন্যায় ভেসে গিয়ে। কিউবায় প্রায় 7,35,000 মানুষকে সরিয়ে নেওয়া হলেও প্রাণহানি ঘটেনি। মেলিসা এবারের মৌসুমে চতুর্থ ঘূর্ণিঝড়, যা 24 ঘণ্টারও কম সময়ে ভয়াবহ শক্তি অর্জন করেছে। বিজ্ঞানীরা বলছেন, উষ্ণ সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ঘূর্ণিঝড়গুলোকে আরও দ্রুত ও বিধ্বংসী করে তুলছে। র্যাপিড ইন্টেন্সিফিকেশন বা দ্রুত শক্তি বৃদ্ধির এই প্রবণতা জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব। ইসরায়েলে 2 লাখ ইহুদির বিক্ষোভ।
সেনাবাহিনীতে আইডিএফে বাধ্যতামূলক নিয়োগ পরিকল্পনার প্রতিবাদে ইসরায়েলে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেরুজালেমের প্রবেশপথ অবরোধ করে এই বিক্ষোভ করেন কট্টর রক্ষণশীল আল্ট্রা অর্থোডক্স ইহুদিরা। 2 লাখ হারেদি ইহুদি এই বিক্ষোভে অংশ নেয়। এদিন সমাবেশের মধ্যে এক ইহুদি কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ইসরায়েলকে আরও 2 জিম্মির লাশ ফেরত দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা জুড়ে ইসরায়েলি একাধিক বিমান হামলার একদিন পর শুক্রবার দাতব্য সংস্থা রেড ক্রসের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় লাশ দুটির প্রাপ্তি স্বীকার করেছে। খবর আল জাজিরার। শুক্রবার ঐতিহ্যবাহী কালো পোশাক ও টুপি পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নেয় বিক্ষোভকারীরা। এ সময় তারা গান গেয়ে আর হাতে তালি দিয়ে স্লোগানে বলেন তারা জেলে যাবে তবুও সেনাবাহিনীতে যোগ দেবে না। তারা আরও বলেন ধর্মগ্রন্থ তোরা অধ্যয়ন করাই তাদের প্রধান কাজ। বিক্ষোভে বিভিন্ন প্রতিবাদ লেখা ব্যানার প্রদর্শন করা হয়। বিক্ষোভের সময় কিছু স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এতে শহরের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ইসরায়েলে হারেদি গোত্রের মতো কট্টর রক্ষণশীল ইহুদিদের সেনাবাহিনীতে যোগদানে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু গাজা আগ্রাসনের প্রেক্ষিতে বাহিনীতে সেনা সংকট দেখায় সম্প্রতি এই কট্টর ইহুদি যুবকদেরও সেনাবাহিনীতে যোগ দেওয়ার নোটিশ দেওয়া শুরু করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। বিষয়টি ধর্মীয় সমাজে গভীর অসন্তোষ ও বিভাজন সৃষ্টি করে, যা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের জন্য সবচেয়ে গুরুতর হুমকি হিসাবে আবির্ভূত হয়েছে। যুদ্ধবাজ নেতানিয়াহু তার সরকার টিকিয়ে রাখার জন্য কট্টর রক্ষণশীলদের দলগুলোর উপর নির্ভরশীল। ফলে রক্ষণশীল গোত্রের যুবকদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের পরিকল্পনা তার সরকারের পতন ঘটাতে পারে। 2014 সালের পর প্রথমবার হারেদি সম্প্রদায়ের সব শাখা মার্চ অব দ্য মিলিয়ন নামে এই বিক্ষোভে অংশ নেয়। ইসরায়েলে প্রায় 13 লাখ কট্টর রক্ষণশীল ইহুদি রয়েছে, যা দেশের জনসংখ্যার প্রায় 13%। এরা সেনাবাহিনীতে যোগদানের বিরোধিতা করছে কারণ তাদের বিশ্বাস মাদ্রাসায় পূর্ণকালীন পড়াশোনা করাই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় সিদ্ধান্ত হয়েছিল যে যারা পূর্ণ সময় ধর্মীয় পাঠে নিয়োজিত থাকবে তারা সেনাবাহিনীতে যোগদান থেকে অব্যাহতি পাবে। তবে গত বছর অন্য সব নাগরিকদের মতো কট্টর রক্ষণশীল ইহুদি যুবকদেরও সেনাবাহিনীতে অংশ নিতে হবে বলে রায় দেয় ইসরায়েলের সুপ্রিম কোর্ট। তবে এই রায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোট সরকারের জন্য বড় সংকট তৈরি করে। এই আইন বাস্তবায়নের প্রতিবাদে গত জুলাই মাসে কট্টর রক্ষণশীল দল ইউনাইটেড টোরা জুডাইজম জোট ছাড়ার ঘোষণা দেয়। বিশেষজ্ঞদের মতে এই সংকট ইসরায়েলের রাজনৈতিক অবস্থানকে আরও দুর্বল করে তুলতে পারে। শুক্রবার শহরের প্রধান প্রবেশপথ বন্ধ করে দেওয়া এই সমাবেশে অংশগ্রহণকারীদের সিংহভাগই ছিলেন পুরুষ। সমাবেশে অংশ নেওয়া অনেকে যে বিভিন্ন উঁচু ভবনের ছাদে, গ্যাস স্টেশনে ও ক্রেনের উপর উঠেছিলেন তা একাধিক ছবিতে দেখা গেছে। ইসরায়েলে এক অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে উপর থেকে নিচে পড়ে 15 বছর বয়সী ওই কিশোরের মৃত্যু হয়েছে। পুলিশ বলেছে তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে। ওই কিশোর নির্মাণাধীন একটি উঁচু ভবন থেকে নিচে পড়ে মারা গেছে বলছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। এদিকে 2 বছর পর আবারও খুলল গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়ের দরজা। যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থমকে যায় গাজার সব শিক্ষা প্রতিষ্ঠান। 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের আগে গাজায় ছিল 51টি বিশ্ববিদ্যালয় ও কলেজ, যেখানে পড়াশোনা করতেন 2,26,000 শিক্ষার্থী। কিন্তু সংঘাত সেই শিক্ষা কাঠামোকে প্রায় নিঃশেষ করে দেয়। প্রাণ হারান বহু শিক্ষক ও শিক্ষার্থী। বিদ্যুৎ ইন্টারনেট বিচ্ছিন্নতায় অনলাইন শিক্ষাও ছিল প্রায় অসম্ভব। যুদ্ধ, ধ্বংসস্তূপ ও বাস্তুচ্যুতির পর খুলল গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়। আবারও ক্যাম্পাসটি মুখরিত হয়ে উঠছে শিক্ষার্থীদের পদাচারণায়। ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় নতুন শিক্ষার্থীর ভিড়ে যেন প্রাণ ফিরে পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। গত 10 অক্টোবর চুক্তি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2 শতাধিক ফিলিস্তিনি। শুক্রবারও গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ কয়েকজন হতাহত হন। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও তা উপেক্ষা করে গাজার বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। এতে ধ্বংস হয়ে যায় কয়েকটি আবাসিক ভবন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন 2 শতাধিক ফিলিস্তিনি, আহত হয়েছেন প্রায় 600 জন। এদিকে যুদ্ধবিরতির শর্ত মেনে আরও 2 জিম্মির ইসরায়েলি মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী অংশ হামাস। ঘটনার সত্যতা নিশ্চিত করে সংগঠনটির কাছে এখনও আরও 11 জিম্মির মরদেহ আছে বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়ের। হামাস যুদ্ধবিরতিকে গুরুত্ব না দিয়ে হামলা অব্যাহত রাখলে আরও কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দেশে এখন গণভোটের পরিস্থিতি নেই, হুম্মাম কাদের বলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। শনিবার 1 নভেম্বর দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ ঘাটচিক হাজী আব্দুর রশিদ চেয়ারম্যান বাড়িতে তিনি এ মন্তব্য করেন। পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম,
এবং পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তাহানিয়াজ মসজিদ তোহার আয়োজিত মেজবানে যোগ দেন তিনি। মেজবান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমরা জামাতে ইসলামী সহ অন্য দলের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিয়ে আলাপ করেছি। জামাতে ইসলামী অতীতে যেভাবে অন্য দলকে চাপ প্রয়োগ করে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, এবারে দেশের মানুষ সেটি মেনে নেবে না। তিনি বলেন, জামায়াত ১৬০টি বিষয়ের উপর দাবি তুলে গণভোটের কথা বলছে, কিন্তু সেই বিষয়গুলো এখনও জনগণের সামনে উপস্থাপন করা হয়নি। এই বিষয়গুলো আগে রাজনৈতিকভাবে নিষ্পত্তি হলে দেশের মানুষের জন্য মঙ্গল হবে। একটি মহল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে অভিযোগ করে হুম্মাম কাদের বলেন, যারা এখনও নির্বাচনের প্রস্তুতি নেননি তারা জানে এখন নির্বাচন হলে 10 থেকে 20টির বেশি আসন পাবে না। তাই তারা নির্বাচন বিলম্বিত করে নিজেদের অবস্থান শক্ত করতে চায়, কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচন দ্রুত সম্পন্ন করা জরুরি। তিনি বলেন, যারা ফেসবুকে আলহামদুলিল্লাহ গ্রিন সিগন্যাল পেয়ে গেছি লিখছেন, আমি তাদের সতর্ক করছি, গ্রিন নয় লাল সিগন্যাল পেলে তখন মুখে যে কালিটা পড়বে তা আগে থেকে বুঝে নেওয়া উচিত। পদত্যাগ ইসরায়েলি শীর্ষ সেনাবাহিনীর কর্মকর্তার। ফিলিস্তিনের এক বন্দীকে নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় পদত্যাগ করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান আইনি কর্মকর্তা মেজর জেনারেল ইফাত তোমার ইয়েরুশালমি। গত শুক্রবার ৩১ অক্টোবর তিনি নিজের পদ থেকে সরে দাঁড়ান। জানা গেছে ২০২৪ সালের আগস্টে ওই ভিডিও প্রকাশের অনুমতি দেওয়ার দায়িত্ব ছিল তাঁর ওপরই, যা তিনি পরবর্তীতে স্বীকার করেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি প্রকাশের পর ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি করে। ডানপন্থী রাজনীতিকরা তদন্তের বিরোধিতা করেন, এমনকি সেনা সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তারা ঘাঁটিতে প্রবেশ করলে দুটি সামরিক ঘাঁটিতে বিক্ষোভকারীরা হামলাও চালায়। পরে একটি নিরাপত্তা ক্যামেরার ফুটেজ ইসরায়েলের N12 নিউজে প্রকাশিত হয়, যেখানে দেখা যায় কয়েকজন সশস্ত্র সৈন্য এক বন্দীকে সরিয়ে নিচ্ছেন, যদিও ভেতরে কী ঘটেছিল তা স্পষ্টভাবে বোঝা যায়নি। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ গত বুধবার জানান, ভিডিও ফাঁসের ঘটনায় ফৌজদারি তদন্ত চলছে এবং মেজর জেনারেল টোনার ইয়েরুশালমিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। নিজের পদত্যাগপত্রে তিনি বলেন, সেনাবাহিনীর আইনি বিভাগের ভাবমূর্তি রক্ষা করতেই তিনি দায়িত্ব পালন করেছেন, কোনো বেআইনি কাজের উদ্দেশ্য তার ছিল না। তার দাবি, চলমান যুদ্ধের সময় ওই বিভাগকে ভিত্তিহীন সমালোচনার লক্ষ্যবস্তু করা হয়েছে।